দর্শক, গতকালকের সংঘর্ষের পর থেকেই থমথমে গোপালগঞ্জ। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন করে যে কারফিউটি শুরু হয়েছে সেটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এর মাঝে আগামীকাল সকাল ১১টা থেকে ৩ ঘন্টার জন্য তা শিথিল হবে। গতকালের সংঘর্ষে এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৪ জন, গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে। সব মিলিয়ে এই ঘটনা দেশ জুড়ে মানুষকে দুশ্চিন্তায়ও ফেলেছে বলা যায়। এছাড়া অন্তর্বর্তী সরকারের গেল প্রায় ১ বছরের কার্যক্রম নিয়েও জনমনে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে, যার উত্তর আমরা জানতে চাই। জেডএসআরএম প্রেজেন্টস মিট দ্য পিপলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাইম এবং আজকের এই বিশেষ পরিস্থিতির জন্য আমরা অনুষ্ঠানের ফরম্যাটেও কিছুটা পরিবর্তন এনেছি। সাধারণত আমাদের সাথে অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত থাকেন, যারা আমাদের অতিথিদের প্রশ্ন করেন। তবে আজকে তারা থাকছেন না। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যে এত রাতে আমাকে সময় দিচ্ছেন। কেমন আছেন শফিক ভাই? আছি, ভালো আছি। শফিক ভাই, গতকালের তো গোপালগঞ্জের যে ঘটনা হলো, আমরা ৫ আগস্টের পর থেকেই দেখেছি যে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, সেখানে স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে, থানা এবং পুলিশের উপরেও হামলা হয়েছিল এবং এলাকাটি আওয়ামী লীগের দুর্গ বলেই বিবেচিত। তো সেখানে এনসিপি যাচ্ছে, তারা একটি সমাবেশ করবে বা সেখানে পদযাত্রা করবে, সেখানে কিছু হবে না, এটা ভেবে নেওয়াটাই সম্ভবত একরকম বোকামি। তো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম যে বলছেন যে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে সেই তথ্য ছিল না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছেন যে এর দায় সরকার এবং প্রশাসনের। তো গোপালগঞ্জের যে এরকম একটা পরিস্থিতি, সেটা অনুমান করতে কিংবা তা নিয়ন্ত্রণ করতে সরকার কি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে? না, আমাদের ব্যর্থতা বা সফলতা কি আমরা সেই জন্যই আসলে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেটার নেতৃত্ব দিচ্ছেন হোম সেক্রেটারি। উনি এবং ওনার সাথে ২ জন অ্যাডিশনাল সেক্রেটারি আছেন। তারা বের করবেন যে ওইখানে ল্যাবস ছিল কিনা, সিকিউরিটি রিলেটেড কোনো ল্যাবস ছিল কিনা, বা আমরা যে আওয়াজগুলো পাচ্ছি যে পুলিশ বা মাঠ প্রশাসন এরা ওভার কনফিডেন্ট ছিলেন যে কিছু হবে না এই টাইপের। তো এটা সব কিছু ওনারা খতিয়ে দেখবেন। ওনারা দেখবেন যে আসলে কেন এই ভায়োলেন্সটা হলো, কতদিনের মধ্যে কি সার্কামস্টেন্সে ৪ জন মারা গেলেন। এইটা ১৪ দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, যে ১৪ দিনের মধ্যে তারা তাদের ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে আমাদের চিফ অ্যাডভাইজার অফিসে জমা দিবেন। আচ্ছা শফিক ভাই, ঘটনাটি কি এমন হতে পারে যে সরকার ইচ্ছে করেই ঘটতে দিয়েছে? কেননা এরপরে আমরা দেখলাম কিছু ষড়যন্ত্র থিওরি চলে আসছে যে নির্বাচন পেছানোর এটি কোনো ষড়যন্ত্র নেই কি না। এবং আজকেও অবশ্য আপনি খেয়াল করেছেন হয়তো যে বিএনপির সালাউদ্দিন সাহেব, তিনি, আমি কোটানকোট করেই বলি, তিনি বলেছেন যে যেভাবে এনসিপির কর্মসূচি গ্রহণ দেখছি তাতে একটা মেসেজ পাচ্ছি, কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে বলতে পারে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। না, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা তো একটা আমি বলবো যে এই অ্যাকুজিশনটা ঠিক না। আমরা সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি, সব কিছুই আমরা তো দেখছি যে দিনকে দিন সব কিছুই উন্নতির দিকে যাচ্ছে। ইকোনমি মেড এ ম্যাসিভ কামব্যাক। আমরা বলবো যে ল অ্যান্ড অর্ডার যতটুক যেই পরিমাণ এইটাকে ইমপ্রুভ করা গেছে, আরও করা যেত, বাট আমরা এটা ইমপ্রুভের, আমি বলবো যে এটা বেটার দিকে যাচ্ছে। দেন আপনার এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমি তো বলবো যে কমপ্লিটলি, আপনি কি দেখেছেন যে এনসিপি লিডাররা কোনো প্রভোকেশন করেছে? তারা সারা দেশব্যাপী প্রত্যেকটা জেলায় যাচ্ছে। তো তো বিচ্ছিন্ন দ্বীপ না গোপালগঞ্জ, সেখানে এসছে। এবং আপনি যদি ব্লো বাই ব্লো অ্যাকাউন্টগুলো দেখেন, প্রত্যেকটা দেখেন যে আগের দিন ওরা বলেছে, এবং আগের দিন থেকেই এদেরকে প্রভোগ করার জন্য আওয়ামী লীগের বট বাহিনী বলছে যে টুঙ্গিপাড়ায় এরা যাবে। এদের টুঙ্গিপাড়ার কোনো কর্মসূচিও নাই, মানে আপনি ইনস্টিগেট করছেন। তারপরে পুরো গোপালগঞ্জের মানুষদেরকে, তারপরে দেখেন ওরা আসলো ঠিক 9:30টার দিকে, একটা গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, পুলিশের জিপ। হ্যাঁ, তারপরে আপনি ধরেন এটা 3-4 দফা অ্যাটাক, এবং রাস্তাগুলো আপনি করে দিন। কিন্তু কোথাও তো এরা এমন বলে না যে ওনারা তো প্রভোগ করেন নাই। পুরো জিনিসটা একটা আসলে এরা নিজেরা আমি বলবো যে সারা জীবন তো লাশের রাজনীতি করেছেন, এই জিনিসটা বোধহয় চাচ্ছিলেন দেখাতে যে না, বাংলাদেশটা এখনো অশান্ত, এই ধরনের একটা কিন্তু পুরো সবাই তো দেখেছে কে প্রভোগ করেছে, কে এই ভায়োলেশনটা ইনস্টিগেট করেছে এবং কারা এই পুরোটার জন্য দায়ী।
আচ্ছা শোক ভাই, গোপালগঞ্জ কি মানে বাংলাদেশের বাইরের কোনো জেলা? মানে কোনো জেলায় বাইরের জেলা না। অন্য জেলায় সমস্যা হচ্ছে না? গোপালগঞ্জে 5 আগস্টের পর থেকেই তো আমি কখনো তো কালকে সরকারের তো মনে ওনারা হলো পুরো কন্ট্রোল ঠিকমতো তো ইয়ে করলেন। এখন আপনি যদি ভায়োলেন্ট হন, ওরা যদি ওইখানে লোক জড়ো করে আপনি ভায়োলেন্স করতে চান, এটা তো আর সেটা নিশ্চয়ই সাধারণ আওয়ামী সমর্থক বলবার সুযোগ নেই। না না, এটা আওয়ামী লীগ সমর্থন হবে না কেন? আমরা তো শুনছি যে তারা জয় বাংলাও স্লোগান দিয়েছেন। মানে এটা তো আমরা সাধারণ সমর্থকরাই কি এরকম হামলা করে ফেলবে? এটা অবশ্যই ওদের মধ্যে তো অনেক, আপনি দেখেছেন না গত জুলাই আগস্টে পুলিশ যেমন গুলি করেছে, আওয়ামী লীগের লোকরা গুলি করে নাই? আপনি কত হাজার হাজার ছাত্রলীগের, তাহলে ওরা ওইখানে জড়ো হয়ে ওরা একই স্টাইলে, ওরা মনে করেছে হাসিনার আমলটা এখনো আছে, তারা ওই এক্সটেন্ডেড পিরিয়ডটাকে ভাবছে যে ওকে আমি গুলি করলাম, কেউ আমাকে কিছু করবে না। পুরো জিনিসটা আপনি দেখেন না। একটা যদি হতো যে এরা ইনস্টিগেট করেছে, আপনি ব্লেম দিতে পারতেন যে এনারা ইনস্টিগেট করছে, স্টুডেন্টরা মার্চ টু গোপালগঞ্জ বলেছে, ওরা এসছে এবং এসে ওদের হাতে লাঠি ছিল, ওদের হাতে কোনো ইয়ে ছিল, বা ওদের কোনো ইয়েতে বলছে যে না আমরা ভায়োলেন্স ইনস্টিগেট করছে? ওরা কোনো কথার মধ্যে কি ইনসাইটমেন্ট ছিল? আমি তো শুনি নাই। সব জায়গায় পদযাত্রা ছিল, সেখানেই এটা মার্চ টু গোপালগঞ্জ বলতেই পারে। এটার মধ্যে ইনস্টিগেশনটা কি? এটার বাংলা কি? আমরা গোপালগঞ্জে আমি পদযাত্রা করছি বা আমি যাত্রা করছি, এই তো। এটা মার্চ টু গোপালগঞ্জ শুনতে ইংলিশেতে এটা একটা খুব হয়তো সেক্সি লাগে, বাট আপনি যদি বাংলা করেন এটা কি? গোপালগঞ্জের দিকে আমি পদযাত্রা বা মিছিল নিচ্ছি, এই তো। আচ্ছা, গতকালের ঘটনায় আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা গুলি ছুঁড়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীও গুলি ছুঁড়েছেন। অনেক বলে রাখা ভালো যে এরপর আমাদের ধারণা ছিল যে কোনো জায়গার থেকে হয়তো ফোন আসবে ফুটেজগুলি না চালানোর জন্য, যেমনটা আগে আসতো, সেটি হয়নি। এজন্য অন্তর্বর্তী সরকার অবশ্যই ধন্যবাদ পেতে পারে। তো হাসপাতালে যে সূত্র আমরা দেখছি যে নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে, এবং সেনাবাহিনী একটি বক্তব্য দিয়েছে আজকে, সেটি তাদের বক্তব্যটা আমি কোট অ্যান্ড কোট করেই বলি যে সেনাবাহিনী মাইকে বারবার ঘোষণা দিয়ে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর হামলা চালায় এবং বিপুল ককটেল ইটপাটকেল ছুঁড়ে মারে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। সশস্ত্র সেনাবাহিনীকে কি এমন পরিস্থিতিতে পড়তে হলো যে তাদেরকে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে? আপনি কি টিভিগুলোর সামনে ছিলেন? জি, আমি পুরো ঘটনাটা একদম 1:30 থেকে 1টা না দেখছি। একসময় তো মনে হচ্ছে যে ওরা যেভাবে মানুষ জড়ো করছিল, যে ওরা এই যে এনসিপি লিডারদেরকে ওরা মানে মব লিঞ্চিং করবে, পুরোটা দেখাচ্ছিল যে ওইখানে যাবে, দে উইল স্টর্ম দ্যাট প্লেস, ইয়েতে ইয়ে করবে সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীর কালকে কি রোল বা আইন শৃঙ্খলা বাহিনীর কি রোল ছিল, কোন পরিপ্রেক্ষিতে ওনারা যেটা বলছেন বল প্রয়োগ করেছেন, সব কিছুর জন্যই তো আমরা আজকে একটা ইনভেস্টিগেটিভ কমিটি করেছি। তারা দেখবেন যে এইটা কতটা লফুল ছিল। এটা নিয়ে দুইটি মতবাদ আছে। এক পক্ষ বলছে যে তাদেরকে দমন করতে গেলে তো গুলি ছুটতেই হতো, আরেকটি পক্ষ বলছে যদি গুলি ছোড়াই হয় তেমনটা তো আমরা আগের সরকারের সময় দেখেছি, জুলাই আর আগস্টে। সেরকমই কি কোনো ঘটনা? এখন আপনার জীবনহানির অবস্থা যদি হয়, আপনারা দেখেন ঢাকায় কিন্তু অনেকগুলো মিছিল মিটিং হয়েছে গত 11 মাসে, 12 মাস, প্রায় 12 মাসে 350-400 মিটিং হয়েছে, অনেক এজিটেশন হয়েছে। আমরা কোথাও গুলি ছুঁড়েছি? আমরা কোথাও, এমনকি খুবই রেয়ার কেসে টিয়ার গ্যাস বা স্টান গ্রেনেড মারা হয়েছে, রাবার বুলেট তো অলমোস্ট নাই। বা আমরা ওই যে কামানে দেখেছেন যে রঙিন পানি বা গরম পানি, এর বাইরে কি কিছু করেছি আমরা? আপনি পুরো 12টা মানে এমন কি এমন হলো যে ওইখানে যে এই অবস্থা হতে হলো? তারা ছাত্রলীগ কর্মী বলেই কি গুলি ছোড়া হলো? না না, এর কারণ হচ্ছে যে আপনি তো প্রভোক করলেন, আপনি ইনস্টিগেট, আপনি কি ওরা এসে ওদের মতো মিটিং করেছিল? এটা একটা তো ফান্ডামেন্টাল রাইটস, এটা একটা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সে কি একটা মিটিং করতে পারবে না? আপনি বাস্তানি দেখাচ্ছেন, ঠিক না, যে আমার এই জায়গায় কেউ মিটিং করতে পারবে না, আমরা মুজিব সেনা বা আপনি যাই বলেন। এটা তো একটা মাস্তানির ভাষা, যেটা তারা 15.5 বছর ধরে করেছে। এটা টোটাল আপনি কি মেসেজটা দিতে চাচ্ছেন ওয়ার্ল্ডকে? ঠিক না, যে আমি মাস্তানি করব, এটা কি? এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা তো খুব আনফরচুনেট। কোনো মৃত্যুই তো আমরা চাই না, ইভেন কেউ আহতও না হোক।
তারা আসছে, তারা তাদের মতো করে মিছিল মিটিং করে চলে যাক, পুলিশ প্রহরায় ছিল, আস্তে করে চলে যাবে। এতে কার কি মানে ইয়ে হচ্ছে, এতে কি মানে ওনারা ভাবছেন যে এখানে মিটিং করলেই আমার একটা পরাজয়ের কি আছে? তারা কি গোলাগুলি করেছিল? তারা তো অ্যাটাক করেছে না, আপনার টিভিতে হাজারটা ফুটেজ আছে। হ্যাঁ, আমি দেখলাম ইট পাটকেল ছুটছে। তাহলে ইট পাটকেল ছুটছে না? তারা তো আমরা শুনেছি ককটেলও মেরেছে। এই যে আপনারা এখন অভিযান করলেন, 25 জন গ্রেফতার হলো, কোনো অস্ত্র গোলাবারুদ কি আর তারপরে কারটা কারা পুড়িয়েছে? পুলিশের কার। তারপরে ইউএনের কারা ভ্যান্ডালাইজ করেছে? আমি বোঝার চেষ্টা করছিলাম যে মানে কতটুকু এক্সট্রিম পর্যায়ে চলে গেলে। তাহলে আপনি আমাকে বলেন, আমাদের রেকর্ডগুলো দেখেন, আপনি আমাদের ঢাকার রেকর্ডগুলো দেখেন। আমরা 400-র মতো প্রোটেস্ট আমরা হ্যান্ডেল করেছি এবং খুবই প্যাশেন্টলি, এবং এটার জন্য অনেকের জনদুর্ভোগ হয়েছে, আমরা এটা স্বীকার করি। কিন্তু আমরা তো একদম রেস্ট্রেন্টের এর চেয়ে পর্যায়ে, এবং অনেকে বলে যে গভর্নমেন্ট কি আছে কিনা, মানে গভর্নমেন্টের তো অনেকে ভাবে যে গভর্নমেন্ট মানে হচ্ছে কিছু এক্সট্রিম মেজার নিবে। আমরা তো সেটা করি নাই, এটা আমাদের ইয়েতেই নাই। কিন্তু তারা আসলে আসে একটা মাস্তানে দেখেন, আমার গোপালগঞ্জে আমি কাউকে এগুলো করতে দিব না, এগুলো তো এটা তো আপনি সরকারের 10 মাসও এই পরিস্থিতি কন্ট্রোল করলো না কেন? সরকার যথেষ্ট ধৈর্যের সাথে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করেছে। এটা আমি তো বললাম, আমরা যখন চলে যাব তারপর আপনারা দেখেন, আপনারা এটা নিয়ে লিখতে পারবেন। আমরা যথেষ্ট ধৈর্যের সাথে, যথেষ্ট সবার ফান্ডামেন্টাল রাইটসটাকে আপফোল্ড করে আমরা এই কাজগুলো করেছি। আপনাকে কাউকে মানা করা হয় নাই তুমি প্রোটেস্ট করতে পারবা না, কাউকে মানা করা, সবাইকে আমরা অ্যালাউ করেছি। আমরা সবাইকে বলেছি যে আপনার গ্রাইভেন্স থাকলে আপনারা এসে জানান। এবং আপনি কিন্তু মাস্তানির তো কোনো জায়গা নেই। আপনি এইখানে গোপালগঞ্জে কি করেছে, প্রত্যেকটা জায়গায় কাশিয়ানি বলেন, বলেন, প্রত্যেকটা জায়গায় তারা মাস্তানি, তারা গাছ কেটে রেখে, আপনি কি গাছ কেটে পুরোটা আপনি ঘেরা দেওয়ার মানে কি? আপনি রিইনফোর্সমেন্ট পুলিশ বা এটা রিইনফোর্সমেন্ট পাঠাতে চাইলে আপনি ওটাকে আটকে দিবেন না দিয়ে আপনি আরও আমরা যেটা শুনেছি বিভিন্ন জায়গাতে লোক জড়ো করে নিয়ে আসতেছেন। কেন? এটা দরকার আছে এটার? আপনি কেন আনছেন? আপনি আনছেন যে তাকে আপনার মাস্তানি, আপনার মাসল ফ্লেক্সিং করছেন। আচ্ছা শফিক ভাই, এই যে 25 জন গ্রেফতার হলো বা এখন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কারফিউ জারি করে রেখেছে, কতদিন থাকবে বোঝা যাচ্ছে না, যেহেতু অনির্দিষ্টকাল বলা হচ্ছে। না, কালকের থেকেই তো একটা শিথিল, আমরা 3 ঘন্টা বলছি যে তারপর আবার অনির্দিষ্টকালের জন্য সিচুয়েশন ইমপ্রুভ হলে এমনও হতে পারে কালকের থেকেও এটা উল্টো হতে পারে। তো এই অভিযানে কি কোনো গোলাবারুদ কিছু উদ্ধার হয়েছে, অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে? এটা পুলিশ এখনো করছে, এটা শেষ হলে আপনারা জানতে পারবেন। তো গতকাল এই ঘটনার পরে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি আবারও কোটানকোট করেই বলি, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, এবং তারপর তিনি লিখেছেন নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের দিয়ে 3টা ডট 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 দিয়ে ভেঙে দেওয়া হবে। ওই ডট 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 দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন আমি অবশ্য বুঝিনি। এবং সেখানে দেখা গেল যে পুলিশ কন্ট্রোল রুম থেকে তিনি নির্দেশনা দিচ্ছেন, এবং তার স্ট্যাটাস অনুযায়ী আরও ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ। তো এরকম একটা পরিস্থিতিতে যুব এবং ক্রীড়া উপদেষ্টা কি কারণে থাকেন, মানে কি ধরনের প্রোটোকলে উনি থাকেন? না, এটা ক্যাবিনেটের তো উনি মেম্বার, মানে যে কোনো ক্যাবিনেট মেম্বারই থাকতে পারেন। উনি যদি এটা স্বরাষ্ট্র মন্ত্রী যদি মনে করেন, অ্যাডভাইজার যদি মনে করেন ওনাকে লাগবে, উনি যুব এবং ক্রীড়া উপদেষ্টাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য লাগতেই পারে। উনি আমাকেও তো ডাকতে পারেন যে শফিক আমার পাশে থাকেন। আপনাকে দরকার হতে পারে, আপনি মানুষকে জানাবেন, সেই জন্য আমি যুব এবং ক্রীড়া উপদেষ্টার কাজটা বুঝতে হি ক্যান আস্ক এনিওয়ান কে উনি ডাকতে পারেন। আমরা অনেক বিষয় আছে না যে এইটার জন্য আমরা এই বিষয়ে আমরা আরেকটা মন্ত্রীকে দিচ্ছি ইনভেস্টিগেট করতে, এটা হয় না। উনি মনে করছেন যে ওনাকে লাগবে, উনি ইয়াং বাংলাদেশের ইয়াং পলিটিশিয়ান ছিলেন, অতএব হি নোজ লট অফ পিপল, উনি এটাই। আচ্ছা ফাইন। আজকে সালাউদ্দিন সাহেব একটি মন্তব্য করছিলেন যুবদলের যেই প্রোগ্রামটি ছিল সেখানে, বলেছেন যে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির জন্য, এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। তো কিছুদিন আগে আপনি মন্তব্য করেছিলেন যে বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ, এবং সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। তো শফিক ভাই, কোনটাকে আমরা মব বলবো আর কোনটাকে প্রেশার গ্রুপ বলবো, মানে আপনি কোন সংজ্ঞা করেছেন নাকি? ওই পুরো স্পিচটা 27 মিনিটের স্পিচটা শুনেছেন? আমার কাছে পুরোটা লেখা ছিল, আমি ওইখান থেকে শুধু এটুকু অংশই কোট করেছি। পুরোটা স্পিচ, এটা কি প্রকৃতিতে বলা হয়েছিল আপনার সেখানে? প্রেশার গ্রুপটা
আপনার সেখানে সাংবাদিকতার বিষয়গুলো নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন। এটা কি প্রেক্ষিতে বলা হয়েছিল? আপনি ওই 3টা ঘন্টার মিটিং আপনি ছিলেন না। না, আমি ছিলাম না, আমাকে পত্রিকা পড়েই জানতে হয়েছে। আপনি পত্রিকা পড়ে ওইখানে এসেন্সটা আসে নাই। আচ্ছা, কেন? ওইটা যেটা হয়েছে যে কিছু কিছু সাংবাদিক বলছিলেন যে মানে এই যে কেউ কেউ হুমকি দিচ্ছে যে এই পত্রিকার দিকে মার্চ করবেন, পত্রিকার বাইরে অনেক একটু দূরে কম্পাউন্ডের বাইরে কেউ আবার গরু জবাই করতে চাচ্ছেন, অনেকে আবার পত্রিকার সামনে নামাজ পড়ছেন। তারা বলছেন আমরা ইন্টিমিডেটেড ফিল করছি। হ্যাঁ, এটা এক ধরনের মব। হ্যাঁ, তো আমি বলছিলাম যে এইরকম ঘটনা কিছু ঘটছে, আর অনেক ক্ষেত্রে মার্চ যারা করছে তাদেরকে তো আমরা চিনি। মব মানে কি? যে এটা এমন একটা গ্রুপ যার আপনি ফেসগুলো দেখতে পাচ্ছেন, বাট এটা সংঘবদ্ধ কোনো, এটা উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী। এই যারা প্রোটেস্ট করছে তারা তো অনেকটা চেনা জানা লোক। এই প্রোটেস্টারদেরকে আপনি কি বলবেন? আমি এটা বলছি, এবং এটা পুরো সাবজেক্টটাই ছিল, এই পুরো সাবজেক্টটা ছিল জার্নালিজম নিয়ে, অন্য কোনো ইস্যুকে নিয়ে না, অন্য কোনো বিষয় না যে কোথায় কোথায় একে একে মেরে ফেলছে, যে মব করে একে গণধর্ষণ করছে বা এগুলো না। পুরো জিনিসটার 3 ঘন্টার পুরো আলোচনাটাই ছিল হলো এই জার্নালিজমের এই যে গত 15-15.5 বছর, হাসিনার 15.5 বছরের যারা অ্যাফেক্টেড হয়েছেন, তারা যে প্রোটেস্ট করছেন, আমি ওই পরিপ্রেক্ষিতে তারা যারা প্রোটেস্ট করছেন যে 2-3টা পত্রিকার এগেনস্টে বা এগেনস্টে, আমি বলছি যে এদেরকে আপনি কি বলবেন? এদেরকে তো আমরা চিনি, এরা তো প্রোটেস্টার, তারা একটা প্রেশার তৈরি করছে। এটা কি মব বলবেন নাকি প্রেশার গ্রুপ বলবেন? আপনি পুরোটা আপনি পড়েন। আমি ওই যে, কিন্তু এখন আপনারা হচ্ছে কি, অনেকে ফটো কার্ড দেখে সাংবাদিকতা করেন। শফিক সবাইকে সব মবকে প্রেশার গ্রুপ বলছে। ভাই একটু পড়ালেখা করেন ভাই, একটু আমি যেটা বলেছি মনে হয় কেউ বলছিল না, এটা একচেটিয়া সবাই বলছে। 27 মিনিটের আমি পুরোটা স্পিচটা এখনো ইউটিউবে আছে, আপনি শুনেন আমি কোন পরিপ্রেক্ষিতে, এবং যারা যারা ওই প্রোগ্রামে ছিল ওইখানে 20 জনের মতো সাংবাদিক কথা বলছেন। পুরো জিনিসটাই, পুরো প্রোগ্রামটাই ছিল সাংবাদিকতার, সাংবাদিকদের সেফটি, সাংবাদিকদের গ্রাইভেন্স, এগুলো নিয়ে, এবং সাথে এই অনুষঙ্গ হিসাবে এটা আসছে। এখন মানুষজন এটাকে প্রেশার গ্রুপ এটা তো একটা। আচ্ছা শফিক ভাই, ধরেন আমি বোঝার জন্যই জানতে চাচ্ছিলাম, পটিয়ার যে ঘটনাটি হলো, যেখানে থানায় চলে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং বললেন যে তাকে গ্রেপ্তার করতে হবে একজন ছাত্রলীগ কর্মীকে যার নামে কোনো মামলা ছিল না, সেটিকে আপনি মব বলবেন নাকি প্রেশার গ্রুপ বলবেন? 32 নম্বরের ঘটনাটা এই যে এগেন আমি তো প্রেশার গ্রুপ জার্নালিজমের ক্ষেত্রে বলেছি, আপনি আবার এখানে নিজে প্রেশার গ্রুপ নিয়ে আসেন। আমি তো এই ক্ষেত্রে তো বলি মানে এইটার সাথে এটা কোনোভাবে রিলেটেড, আমি তো এটা তো রিলেটেডই না। আমি তো পুরো জিনিসটা হচ্ছে জার্নালিস্ট যারা প্রোটেস্ট করছে, যারা 15.5 বছর কিছু নিউজ আউটলেটের দ্বারা যারা এফেক্টেড হয়েছে, কাউকে যদি আপনি জঙ্গি সাজিয়ে তাকে যদি তার লাইফ থেকে 5টা বছর কেড়ে নেন, তার কি প্রোটেস্ট করার রাইট নাই? আপনি তাকে জঙ্গি বানিয়ে দিয়েছেন, তাকে আপনি বলেছেন যে তার কোনো তার সিভিল লিবার্টি আপনি রাখেন নাই, তো সে কি প্রোটেস্ট করবে না? বিদেশে কি বিবিসির সামনে প্রোটেস্ট হয় না? আপনি নিউ ইয়র্ক টাইমসের সামনে প্রোটেস্ট হয় না? জার্নালিজম কি প্রোটেস্টের ঊর্ধ্বে নাকি? এটা তো সব দেশেই হয়। এখন আমাদের দেশে কেউ বলছেন যে আমরা এই পত্রিকার এগেনস্টে মার্চ করব, এতেই বলছেন যে মব তৈরি হয়ে যাচ্ছে। মবের কিছু না, আমরা তো সব ক্ষেত্রেই বলছি যে জার্নালিজম যদি অ্যাটাকড হয়, আমরা সেই ক্ষেত্রে আমরা পুলিশ পাঠাচ্ছি, আমরা সবাইকে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করছি। আচ্ছা, ওই প্রোগ্রামে আপনি বলেছিলেন যে কেউ যদি বলেন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই, এটা একদম ফালতু কথা। বাংলাদেশের সাংবাদিকতা এতই স্বাধীন যে উন্নত বিশ্ব এত স্বাধীনতা নেই। তো আমরা কিছুদিন আগে দেখলাম যে বিটিভিতে জনতার সামনে নামে একটি অনুষ্ঠান ছিল, যার জন্য 2 জনেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, 2 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, এবং তথ্য মন্ত্রণালয় বলছে যে এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং আমি জুলকারনাইন শাহের, যিনি সাংবাদিক, তার একটা স্ট্যাটাস দেখছিলাম, তিনি দাবি করেছেন যে বাংলা আউটলুকে প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফের উপর প্রকাশিত প্রতিবেদনটি সরিয়ে নিতে সরকারের বিভিন্ন মহল পত্রিকাটির সম্পাদকের উপর চাপ প্রয়োগ করে, যার ফলে রিপোর্টটি সরিয়ে নিতে বাধ্য হন তারা। তাহলে কি ধরনের আসলে সাংবাদিকতা চলছে? মানে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, বিবিসি গত বছর মনে হয় বা এই বছর ফেব্রুয়ারিতে তাদের কিছু সাংবাদিক ফেসবুকে পোস্ট দিয়েছিল, ইসরায়েল এই যে গাজাতে যে অ্যাটাক করছে
সেটা নিয়ে 2-3টা ইয়ে দিয়েছে, তাদের চাকরি চলে যাচ্ছে। প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের তার নিজস্ব এডিটোরিয়াল পলিসি আছে, আপনার সেটাকে মানতে হবে। আপনি যদি এটা না মানেন, আপনার এই প্রবলেমে পড়তে হবে। এটা আপনার পত্রিকার জন্য যেরকম, বিটিভির জন্য সেরকম। আপনি বিবিসিতে হয়, নিউ ইয়র্ক টাইমসে হয়, এপিতে হয়। এপিতে এমনও হয়েছে যে আপনি 5-6 বছর আগে আপনি একটা দিয়েছিলেন, কি যেন আপনি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে ইসরায়েলের এগেনস্টে, আপনার চাকরি নাই। না, বিটিভি যেহেতু প্রোগ্রামটা অন এয়ার করেছে, এডিটোরিয়াল পলিসিতে দেখা যাচ্ছে যে ব্রিচ হয়েছে, না হলে ওনারা এটা করবেন কেন? এটা প্রত্যেকটা জায়গায় হয়। আপনার সবার সোশ্যাল মিডিয়া পলিসি আছে, আছে না? আপনার কি, আপনাদের আছে আমি জানি না। বাংলাদেশের কেন, পুরো পৃথিবীতে আমাদেরকে বলে, আমি এপিতে ছিলাম, আমি একবার একটা পত্রিকার এগেনস্টে একটা পোস্ট দিয়েছিলাম, আমাকে সরাসরি বলেছে এটা আমাদের এডিটোরিয়াল পলিসির এগেনস্টে, তোমাকে ওয়ার্নিং করা হলো। তাই বলে কি আমার জার্নালিজমের স্বাধীনতা নাই? অবশ্যই আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ইয়েরই তো আপনার এডিটোরিয়াল পলিসি আছে। আর সায়ের যেটা বলেছেন সেটা তো উনি যেটা কাজ করেছেন সেটা তো কিভাবে আপনি জার্নালিজম বলবেন? আমরা একটা উই আর ইন দ্য মিডিল অফ নেগোসিয়েশন একটা কান্ট্রির সাথে, এবং এই নেগোসিয়েশনটা এটা ন্যাশনাল সিকিউরিটির সাথে সম্পর্কিত। আপনি এই জিনিসটা লিক করে দিয়ে ওনার লাভটা কি হয়েছে? আমরা তো এটা এমন না যে ফাইনাল ডকুমেন্ট, এটার পর আরও নতুন নতুন ড্রাফট আসবে। আপনি কি করলেন? আপনি এটা করে দিয়ে আপনি কাকে এম্পাওয়ার করলেন? আপনি ইন্দোনেশিয়াকে এম্পাওয়ার করলেন, আপনি পাকিস্তানকে, ইন্ডিয়াকে, ক্যাম্বোডিয়াকে, ভিয়েতনামকে এম্পাওয়ার করলেন, বিকজ তারা জানলো আমার সাথে এই নেগোসিয়েশনটা হচ্ছে ইউএসএর। আমার যাতে ফাইনাল নেগোসিয়েশন যদি হতো, আমি একটা চুক্তি করতাম, ওইটা আপনি ডকুমেন্ট দিয়ে আপনি বলতেন যে দেখো এই ইন্টারিম গভর্নমেন্ট এমন একটা এগ্রিমেন্ট করেছে যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। কিন্তু আমি তো একটা মিডল অফ দ্য নেগোসিয়েশনে আছি। আচ্ছা, চুক্তি কি হয় না এখনো? আমরা তো চুক্তি তো হয়ই নাই। আচ্ছা, আমরা একটা মিডল অফ দ্য নেগোসিয়েশন আছি, সেই নেগোসিয়েশনেরই একটা পার্ট। আপনি আরও কাউকে, জার্নালিস্টদেরকে ডেকে এনে এটা নিয়ে আপনি করেন কি জন্য? এবং এটা যে করেছেন একজন, আমরা শুনলাম যে একজন এটাকে লিক করে দিয়েছেন। আপনি এটা করতে পারেন, আপনার উপরে লেখা আছে যে দিস ইজ, মানে ওদের ইউএস এর সাথে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটির এগেনস্টে, এটা এনডিএ। আপনি একটা সরকারি কর্মচারী হিসাবে আপনি আমার পুরো দেশের এগেনস্টে দাঁড়িয়ে আপনি এটা লিক করে দিচ্ছেন। আচ্ছা, ন্যাশনাল সিকিউরিটির সাথে এটা কিভাবে সম্পৃক্ত তা আমরা জানবো, তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসতে যাচ্ছিলাম। দর্শক, জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপলে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপলে বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জনাব শফিকুল আলম, বিরতির পর আবার আপনাকে স্বাগত। আপনি বলছিলেন যে এটি রাষ্ট্রীয়, মানে নিরাপত্তার সাথে গুরুত্বপূর্ণ, মানে একটা বাণিজ্য চুক্তি কিভাবে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে, আপনার যদি আপনার এই রাষ্ট্রীয় নিরাপত্তা কিভাবে হ্যাম্পার হয়, আপনি যদি এই চুক্তির কারণে, আপনি এটা জেনে ফেলার কারণে আপনি যদি ট্রেড নেগোসিয়েশনে আপনি যদি অ্যাফেক্টেড হন, আপনার যদি ইউএসএতে আপনার ট্রেড রিলেশনশিপ যদি খারাপ দিকে যায়, বা আপনি যদি একটা ব্যাড ডিল পান তাদের কাছ থেকে, বিকজ আপনার কম্পিটিটররা তো জেনে গেল, আপনার কি, আপনার এক্সপোর্ট কমবে, আপনার ট্রেড কমবে। এর সাথে নিরাপত্তার সম্পর্ক অবশ্যই, এটার সাথে আপনার ইকোনমিক প্রসপারিটির সাথে আপনার নিরাপত্তা সম্পর্কিত। আর ট্রেড তো ট্রেডে থাকে না, ট্রেডে তো অনেক কিছু, আপনার নিরাপত্তা রিলেটেড অনেক জিনিস থাকে। তো এটা পুরো ন্যাশনাল সিকিউরিটিতে একদম বড় রকমের বিষয়। আপনি যদি প্রসপ্যারিটি না থাকে, আপনি তো আপনার ন্যাশনাল সিকিউরিটি তো ভেরি মাচ কম্প্রোমাইজ হবে। আপনি একটা কনফিডেন্সিয়ালিটি কেন লাগে? আমরা বলছি না আপনি এটা নিয়ে রিপোর্ট করবেন, অবশ্যই এটা নিয়ে রিপোর্ট করবেন। আমরা এটা, আপনি কখন রিপোর্টটা করলেন? যখন আমরা উই আর ইন নেগোসিয়েশন। চুক্তি কি হয়নি? চুক্তিটা হয় নাই। 12 জুন তাহলে কি হয়েছিল? 12 জুনে যেটা হয়েছে যে আমাদের সাথে কথা হয়েছে, আমি এতেই তো বললাম সবাই ফলো করেন। ওদের সাথে আমাদের 11 জুন পর্যন্ত, 9 থেকে 11 জুন পর্যন্ত আমাদের সেকেন্ড রাউন্ড অফ টকস হয়েছে। এটা শেষ হয়েছে, আমরা এসে পড়েছি। আমাদের সাথে ওদের যথেষ্ট ভালো অগ্রগতি হয়েছে, আমরা এসে পড়েছি। আর এই যে একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টটা দেওয়া হয়েছে যে তুমি এটা দেখো, এগুলো বিষয়। তো প্রত্যেকটা দেশের সাথে যখন এগুলো চুক্তি হয় তখন তো এই ডকুমেন্টগুলো আসে না? বাট শফিক ভাই, তখন আপনার এটা লিক করে দিয়ে আপনার লাভটা কি? কেননা আপনি তো, ইউএস তো আমার সাথে একা করছে না, ইউএস তো অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানের সাথে করছে,
এরা আমার কম্পিটিটর, ইউএস ইন্ডিয়ার সাথে করছে, তারা যদি বেটার ডিল, তারা জেনে গেল আমার পজিশনটা কি, তাকে জানিয়ে তো আমার লাভটা নাই। আচ্ছা ফাইন, ইন্দোনেশিয়া জেনে গেল, ভিয়েতনাম ক্যাম্বোডিয়া জেনে গেল। আপনার 12ই জুন যেই জিনিসটা হলো আর কি, মানে সেটা জানতে জানতে আমাদের জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? 12ই জুন তো না, 11ই জুলাই হয়েছে। শেখ বশিরউদ্দিন সেখানে উনি লিড করেছেন, তারপরে এসে আপনি আমাদের প্রেস রিলিজগুলো দেখেন নাই? আমার হাতে যে তথ্য আছে সেখানে বলা হচ্ছে যে 12ই জুন যুক্তরাষ্ট্রের সাথে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয় বাংলাদেশে। ওইটার আলোকে আগে যখন আপনি যখন আমার আর আপনার যখন ট্রেড হবে কি জন্য এগ্রিমেন্ট, আমরা যখন একটা নেগোসিয়েশনে যাব, তার আগে আমরা দুইজনে কি করি যে এগ্রিমেন্ট করি যে আমরা সামনে যে নেগোসিয়েশনটা করব, আমরা এই বিষয়ে কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে, আমরা বাইরে এটা জানাবো না, আমি আর আপনার মধ্যে রাখবো এই বিষয়টা। আর আমাদের সাথে ওদের লাস্ট ট্রেড টকস হয়েছে 9 থেকে 11ই জুলাই। ফাইন, এই ঘটনার পরে আমি দেখছিলাম যে সিপিবি বেশ ভালো একটা প্রতিক্রিয়া জানিয়েছে, আমি সেটাও কোট আনকোট করে বলি। তারা বলছে যে ইউএসটিআর এর চুক্তির শর্তাবলী গোপন রাখা হচ্ছে, যা গণতান্ত্রিক স্বচ্ছতার পরিপন্থী, জনগণের সম্মতি ছাড়া এমন চুক্তি গ্রহণযোগ্য নয়। পৃথিবীর কোনো দেশে নেগোসিয়েশন এত ওপেনলি কেউ করে না, তাহলে সব কিছু ওই লাইভ টেলিকাস্ট হতো, সব কিছু লাইভ টেলিকাস্ট হতো। ওনারা তো যে বললাম না, ওনাদের অনেক জানার বোঝার আমি জানি না, ওনারা পৃথিবীতে কোনো নেগোসিয়েশন দেখেছেন? আপনার মনে এমনিতে একটু অ্যালার্জি আছে? অ্যালার্জির বিষয় না, এই জিনিসগুলো তো একটা মিনিমাম একটা বুঝার বিষয়। আপনি এটা বুঝবেন না, এটা সব নেগোসিয়েশন কি আপনি একদম জানিয়ে, আপনি যে হামাসের সাথে আপনার নেগোসিয়েশন হচ্ছে ইসরায়েল বা ইউএস এর, আপনি কয়টা ওরা কি লাইভ টেলিকাস্ট করছে নাকি এগুলো? সেটা তো যুদ্ধ সংক্রান্ত। যুদ্ধ কেন, প্রতিটাই আপনি চায়নার সাথে এতদিন ধরে আপনার এই যে ট্রেড টকস হয়েছে, বা ইন্দোনেশিয়ার সাথে হয়েছে, কেউ নেগোসিয়েশন কি আপনাকে জানিয়ে করবে নাকি? জানায় যে আমি ওর সাথে আমার নেগোসিয়েশন হচ্ছে, এতটুক জানায়। নেগোসিয়েশনের শেষ পর্যায়ে আপনি যখন হয়ে যায় তখন আপনি জানেন, আপনি তখন এটা জানায় যে ট্রান্সপারেন্সি, আমি এই কাজগুলো করেছি, এখন তুমি দেখো, যখন এটা ইয়েতে আসে র্যাটিফাইয়ের জন্য পার্লামেন্টে আসে। বাট আপনি যখন নেগোসিয়েশন করছেন, কেউ কি ওইটাকে লাইভ টেলিকাস্ট করে নাকি? আচ্ছা, এই নেগোসিয়েশন শুরুটা হলো হচ্ছে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের মাধ্যমে, এবং পরবর্তীতে আমরা সেখানে যোগ দিতে দেখলাম, মানে টক্স যখন বেড়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও। আজকে প্রথম আলোতে একটি প্রতিবেদন করেছে যেখানে তারা বলছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা, ব্যবসায়ী ও গবেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক হার কমানো নিয়ে আলোচনা ও দর কষাকষির নেতৃত্বে থাকার কথা বাণিজ্য মন্ত্রণালয়ের, কিন্তু এ কাজে এমন ব্যক্তিদের পাঠানো হয়েছে যারা আলোচনাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারেনি। মানে আমাদের বাণিজ্য উপদেষ্টা এত পরে কেন আলোচনায় যোগ দিলেন? উনি প্রথম থেকে ইনভলভ ছিলেন, প্রথম থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং নিরাপত্তা উপদেষ্টা কিভাবে এর সাথে এই পুরো প্রসেসটার সাথে প্রথম থেকেই ওনার নেতৃত্বে এটা হয়েছে। এখন কথা হচ্ছে যে রিপোর্টার, উনি ওই যে বশিরকে জিজ্ঞেস করতেন, উনি তো বশিরকে জিজ্ঞেস করেন নাই, ওনাকে হয়তো এমন একজন লোক বলেছেন, উনি অতটা হাফ জানেন। আমরা যখনই ইউএসএ 37% দিল, তখন আমরা সিরিজ অফ মিটিং করেছি। আপনি আশিক চৌধুরীকে জিজ্ঞেস করেন কোথায় মিটিংগুলো হয়েছে। আমরা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছি। আমরা কিহাকসুং, বাংলাদেশের যিনি গার্মেন্টস এক্সপোর্ট, প্রাইভেট সেক্টর মানে ব্যবসায়ীদের সাথে আমরা কিহাকসুং বাংলাদেশের লার্জেস্ট এক্সপোর্টার, তার সাথে আমরা সিরিজ অফ মিটিং করেছি। উনি ইউএস মার্কেটটা সবচেয়ে ভালো বুঝেন। যারা বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে কি কথা হয়েছে, টক্সের যারা ট্রেড এক্সপার্ট, যারা জাইদি সাত্তার, উনি আমাদের ইয়েতে ছিলেন, এই আলোচনায় ছিলেন। আলোচনা মানে উনার এক্সপার্টিজ আমরা নিয়েছি। এইগুলো যারা বলেন তারা, আমার মনে হয় যে এবং এই পুরো জিনিসটা যখন ওরা আমাদের সাথে কথা বলছে, পুরো জিনিসটা আমরা দিনের বললাম না, এটা তো নন এনডিএ ছিল, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আচ্ছা, হ্যাঁ। আর ডক্টর খলিলের ব্যাপারে ওনাদের, ডক্টর খলিল 25 বছর আংটার্ডে ছিলেন, উনি ট্রেড নেগোসিয়েটর হিসাবে খুব ভালো, আমরা এটা জানি। প্রতিবেদনটি বলছে যে বাণিজ্য মন্ত্রণালয় অন্যান্য দেশ যারা নেগোসিয়েশন করেছে, আপনারা জিজ্ঞেস করেন তাদের টিম কম্পোজিশনে কারা ছিল, বিকজ ট্রেড তো ট্রেড থাকে না, এটার মধ্যে অনেক পার্টস থাকে। তো উনি তো সেজন্য নিরাপত্তা উপদেষ্টাও যোগ দিতে, উনি অবশ্যই।
ওই প্রতিবেদনেই বলছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলির বরাত দিয়ে যে এই বৈঠকের পর খলিলুর রহমান সরকারকে, মানে 26শে জুনের বৈঠকের পরে খলিলুর রহমান সরকারকে এমন ইঙ্গিত দেন যে তখন পর্যন্ত আলোচনায় সব দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। তবে বাস্তবতা আমরা যেটা দেখছি যে 3 মাসে আসলে কিছুই হয়নি। মানে ভিয়েতনামও কমিয়ে নিয়ে আসতে পেরেছে, ইন্দোনেশিয়াও কমিয়ে নিয়ে আসতে পেরেছে। বাংলাদেশ কয়টা দেশের সাথে চুক্তি হয়েছে সোফার? ইউএসএ বলেন। আমি তো আমার কম্পিটিটর দেখবো শফিক ভাই। না না, সব মিলে কয়টা চুক্তি হয়েছে? আমি কয়টা চুক্তি হয়েছে? 2টা না 3টা চুক্তি হয়েছে। সেই 2-3 চুক্তির মধ্যে কি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া? আমাদের ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ার ইকোনমি তো আমাদের ইকোনমি না, তারা তো আমাদের কম্পিটিটর, অ্যাট লিস্ট আমাদের কম্পিটিটর। ভিয়েতনাম তার পুরো এক্সপোর্টটা ইউএস মুখী। ভিয়েতনামের পুরো প্রসপেরিটি ডিপেন্ডস অন মার্কেটটাই তো আমার আরএমজি ড্রিভেন। আপনারা কি বাংলাদেশের আরএমজি যারা উদ্যোক্তা আছে তাদের সাথে কথা বলেছেন? কারণ আমাদের আরএমজি উদ্যোক্তারা বলছে যে তারা আপনাদের সাথে কথা বলেন। এক্সপোর্টার কে হাকসুন? লার্জেস্ট আরএমজি এক্সপোর্টার কি হাকসুন? বাংলাদেশের যারা আছেন তাদের সাথে আমরা ইনফর্মাল কথা বলেছি। কি বলেন আর না বলেন, আমরা এদের সবার সাথে কথা বলেছি। আর যারা বলছেন তারা ভিয়েতনাম কি চুক্তি করেছে এটা নিয়েও ডাউট আছে। ইন্দোনেশিয়ার চুক্তির কথাটা আমরা শুনেছি, এবং আপনি দেখেন ইন্দোনেশিয়া বোয়িং কিনতে চাচ্ছে, ইন্দোনেশিয়া ওদের থেকে এলএনজি বোধহয় $15 বিলিয়ন এলএনজি কিনতে চাচ্ছে, বোয়িং বোধহয় 50টা এয়ারক্রাফট কিনতে চাচ্ছে। আপনি দেখেন না, আমার সক্ষমতা নিয়ে আমি তার সাথে যাচ্ছি, আমি তার সাথে কথা বলছি, এবং আমার ইকোনমি ভিয়েতনামের ইকোনমি না, আমার ইকোনমি না, আমার $50 বিলিয়ন মতো আমি এক্সপোর্ট করি, তার মধ্যে $7 না $8 বিলিয়ন ইউএসএ যায়। আমার তো অন্যান্য মার্কেটও দেখতে হবে। আমি এমন একটা চুক্তি করে আসলাম, দেখা গেলো যে আমার অন্যান্য মার্কেট, ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্যদের সাথে আমার ঝামেলা শুরু হয়েছে। তো আমার তো সবগুলো দেখতে হয়। আমি এটির জন্য বললাম তো, আমরা নেগোসিয়েশনের পর্যায়ে আছি। আমরা নেগোসিয়েশনটা শেষ হোক, আমরা যদি বাজেট চুক্তি পাই তারপরে আমাদেরকে ধরেন। মানে আপনি বলছেন যে এই 35% আর থাকবে না? থাকুক আর না থাকুক, আমার কথা হচ্ছে যে আপনি আমার নেগোসিয়েশনটা নিয়ে, এইটা নিয়ে আপনারা যেভাবে মানুষজন এটা বলছে যে আপনি তো আমাকে নেগোসিয়েশন করতে দিবেন। তো এই 3 মাসে নেগোসিয়েশন আগায়নি কেন? আগায়নি আপনি নেগোসিয়েশন, আপনি কেমনে জানলেন যে আগায়নি? আপনি এটাই বা কেমনে কনক্লুড? আমি তো রেজাল্ট দেখবো শফিক ভাই। এইটাই তো, আপনি তো রেজাল্ট তো শুধু আপনি 2টা দেশ মাত্র এগ্রিমেন্ট করেছে তাই দেখে আপনি অস্থির হয়ে পড়ছেন। পৃথিবীতে দেশ আছে, যদি ইন্ডিয়ার হতো তাইলে আমি কমপ্লেইন করতাম। পাকিস্তানের সাথে তো হয়েছে চুক্তি, পাকিস্তান তো ওই জায়গায় আমাদের কম্পিটিটর না। পাকিস্তান ভেরি মাচ আমার কম্পিটিটর। আরএমজি তে কি কম্পিটিটর? অবশ্যই কম্পিটিটর। কিভাবে? আপনি পড়েন না, আপনি একটু গুগল, আমি আরএমজিবিটি করতাম শফিক ভাই। আপনি পাকিস্তান দেখেন না? জি, যথেষ্ট কম্পিটিটর। ইন্ডিয়া দেখেন, যথেষ্ট কম্পিটিটর। ক্যাম্বোডিয়া দেখেন, যথেষ্ট কম্পিটিটর। আচ্ছা, আর ভিয়েতনামের যে 20% ওইটা নিয়েও তো ডাউট আছে। বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু অভিযোগ করছেন যে তাদেরকে রাখা হয়নি। বাংলাদেশের ব্যবসায়ীরা সারা জীবন, আমি নিজে বিজনেস বিট করতাম, সারা জীবন সারাটা জীবন ওনাদের অভিযোগ, ওনাদের অভিযোগের এন্তার অভিযোগ। আমি বড়ই হয়েছে, আমার গত 25-30 বছর ধরে আমি এই অভিযোগ শুনি। যে কোম্পানি $10 মিলিয়ন ছিল ওই সময় অভিযোগ, ভাই কোনো বিজনেস নাই, দেশের কি অবস্থা, দেশ কি থাকবে কি না, সব ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। আবার যে এখন ওই লোকই এখন হয়তো বা $500 মিলিয়ন এক্সপোর্ট করছেন, ওই একই আপনি ওই গলা শুকাচ্ছেন। ভাই আমরা চাই আপনি আপনি কন্ট্রিবিউট করেন, আপনি লেখেন, ভালো একটা কলাম লেখেন, লিখে বলেন যে দিস ইজ ওয়্যার উই আর ফেইলিং। আমি আপনার অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কথা হচ্ছে যে একজন বলে ট্রেড লিডার বলছেন যে ব্যবসায়ীদের গ্যাসের ক্রাইসিস এতই খারাপ যে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কিভাবে মেরে ফেলা হচ্ছে? 1971-এ যেভাবে বুদ্ধিজীবীদের মেরে ফেলা হচ্ছে। এটাই আপনি চিন্তা করতে পারেন এই লোকগুলো কি কথা বলে, কতটা ইনসেনসিটিভ। অথচ আমরা দেখাচ্ছি এই বছর গ্যাসের যে সাপ্লাই প্রায় 25% বেড়েছে। আচ্ছা, আমি আবারও শফিক ভাই জানার জন্যই জিজ্ঞাসা করি, মানে কি হাকসাং বাদে, মানে ধরেন আরএমজি এর স্টেক হোল্ডার যারা আছে, বিজিএমইএ, আমাদের যিনি লিড নেগোশিয়েটর, আমাদের লিড নেগোশিয়েটর শেখ বশিরউদ্দিন, হি ইজ এ ফ্যান্টাস্টিক বিজনেসম্যান, সিজন বিজনেসম্যান, হি নোজ আওয়ার ইন্টারেস্ট। আমাদের যারা যে মেম্বার যারা আছেন, দে আর ক্যাপেবল পিপল।
মানে সেই জন্য ব্যবসায়ীদের সাথে কথা উনি না উনি বললেও উনি হবে। লার্জেস্ট জুট এক্সপোর্টার বাংলাদেশের, বাট জুট তো আমরা ইউএসএ তো ওইভাবে বাট এক্সপোর্ট উনি তো করি না। মার্কেটটা বুঝেন তো ভাই, আচ্ছা, মার্কেট তো বুঝেন না, বাংলাদেশের কোনটা স্বার্থ আর কোনটা স্বার্থ বিরোধী এটা তো বুঝেন। প্রফেসর ইউনূস নিজে তো ইকোনমিক্সের প্রফেসর ছিলেন। তা আমি তো বলছি যে অনেকে আগে না কিছু হচ্ছে না, কোথাও এগোচ্ছে না, হ্যাভ ট্রাস্ট ইন আস। কিন্তু কথা হচ্ছে যে এগুলো লিক করে তো আপনি ইউ আর নট সার্ভিং এনি ওয়ানস কজ, বরং আমাদেরকে আপনি গ্লোবালি আপনি আমাদের যারা কম্পিটিটর তাদের কাছে আমাদের হেও করলেন, তাদেরকে আপনি কনফিডেন্সিয়ালিটি যেটা ছিল সেটা আপনি লিক করে দিলেন। ইউএসের সাথে আমাদের এক ধরনের যে কথাবার্তা হচ্ছিল, নিবিড় কথাবার্তা, সেখানে একটা আপনি চির ধরানোর চেষ্টা করলেন। চির কি ধরেছে? না না, আমি বলছি যে আপনার পুরো এমটা কি, আপনি এটাকে যে না যারা এটা করছেন আপনি লাভটা কি হলো, এটা দিয়ে লাভ হয়েছে? এটা তো ফাইনাল এগ্রিমেন্ট না, এটা ফাইনাল ডকুমেন্ট না, এটা হচ্ছে নেগোসিয়েশনে আপনি অনেকগুলো, আপনি কি কপ করেছেন? কপ কভার করেছেন? কভার করেছেন? কপ কভার করিনি। আপনি দেখবেন যে কপ কভার করলে যে ফাইনাল ডিক্লারেশন আসার আগে 10, 15, 20টা ড্রাফট তৈরি হয়, হতেই থাকে। এখন যদি আপনি ফার্স্ট ড্রাফটটা নিয়ে বলেন যে এই এগ্রিমেন্ট হয়েছে, তাহলে তো আর হয় না, কেন ফাইনাল ড্রাফটে যে যেটা হবে দ্যাট ইজ দ্য এগ্রিমেন্ট। আচ্ছা, ফাইন। আমরা দেখলাম যে এইবার জুলাই ঘিরে সরকারের অনেক পরিকল্পনা আছে, দেখতে ভালো লাগছে যে অনেক অনুষ্ঠান হচ্ছে, এবং এর মধ্যে জানতে পারলাম যে 5 আগস্টে জুলাই স্মৃতি জাদুঘর সেটিও সম্ভবত আপনারা ওপেনিং করবেন। তো সেটি আপনার পারচেসে অনুমোদিত হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে দরপত্র ডাকা হবে না, দুটো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, সব মিলে খরচ হচ্ছে 112 কোটি টাকার মতন। তো এটি আমি যেটি দেখছিলাম যে গেল 24 ডিসেম্বরের উপদেষ্টা পরিষদের সভাতেই এটি অনুমোদিত হয়েছে। তো এই 7 মাস গেল অলমোস্ট আর কি, এর মধ্যে কেন কখনো দরপত্র ডাকা হলো না? হঠাৎ এত তাড়াহুড়া করে দরপত্র ছাড়া কেন এটা দিয়ে দেওয়ার চিন্তা আপনারা করছেন? আমার এই বিষয়টা খুব ভালো জানা নাই, আচ্ছা, আমি একটু জেনে আপনার সাথে বলতে পারবো। আচ্ছা, বাট সাধারণত আমরা এগুলো ব্যাপারে যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখি এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট রুলস আছে সেটা মেনেই এই প্রকিউরমেন্টগুলো করা হয় যে কোনো টেন্ডারের ক্ষেত্রে। বাট এটা ওপেন টেন্ডার ছিল না, আমি বললাম আমরা সাধারণত প্রকিউরমেন্টের যতগুলো রুলস আছে সেই রুলস মেনেই আমরা এই কাজগুলো করি। আচ্ছা, ফাইন। যেহেতু এ বিষয় নিয়ে আপনি এখনো জানছেন না, তাই আমি এটা নিয়ে প্রশ্ন করলাম না। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা অ্যাকশনস, আমাদের পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তারা আমাদের প্রত্যেকটা কাজ তারা স্ক্রুটিনাইজ করবে, এটাই সত্য, এটাই তা আমরা এমন কোনো কাজ করতে যাই না যে জন্য আমাকেও কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমার মনে হয় এটা উত্তর শফিক ভাই আপনাদের দেওয়া উচিত, কারণ আমার মনে হয় এটার উত্তর আপনাদের দেওয়া উচিত বা জেনে দেওয়া উচিত। আমি তো বললাম যে আমরা সাধারণত এমন কোনো কাজ করি না যেটা আমাদের প্রকিউরমেন্ট রুলসকে ভায়োলেট করে। আচ্ছা, ফাইন। জুলাই ঘিরে এই যে সরকারের অনেক পরিকল্পনা আছে, আপনি কি জানেন নাকি যে এজন্য কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বা কত কি খরচ হবে? কারণ আমি কোথাও তথ্যপাত্র পাচ্ছি না। এটা যেটা হচ্ছে যে প্রত্যেকটা মিনিস্টার যেগুলো মিনিস্ট্রি ইনভলভ তারা তাদের বাজেট দিয়েই করছেন। যখন পুরো খরচটা হয়ে যাবে তখন আমরা অ্যাকুমুলেটেড হয়ে জানতে পারবো কতটুকু খরচ হয়েছে, বাট এক্সট্রা বরাদ্দ দেওয়া হয়েছে আমার জানা নাই। যেটা হচ্ছে যে আপনার যেমন ধরেন সংস্কৃতি মন্ত্রণালয় তার নিজস্ব কিছু বাজেট আছে, বা আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তার কিছু বাজেট আছে, বা এডুকেশন মিনিস্ট্রি তার কিছু বাজেট, সেইখান থেকে খরচগুলো হচ্ছে। বাট এক্সট্রা একটা বিশাল বাজেট এরকম কিছু আমি দেখি নাই। মানে মন্ত্রণালয়ের নিজ নিজ এই বাজেটে যতটুকু দেওয়া আছে সেখান থেকে তারা খরচ করছে, এক্সট্রা কিছু না। মানে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে যেরকম আয়োজন করেছে ওরকম কিছু না। অবশ্যই আমরা ওয়েলকাম করি, আপনারা এগুলো নিয়ে আরো রিপোর্ট করেন, দেখেন। না, আমি এই তথ্যটাই জানতে পারছি না, আমি অনেক খোঁজাখুঁজি করলাম না, আমরা এটা প্রত্যেকটা না মিনিস্ট্রি তাদের অনুযায়ী এই ব্যয়টা করছে। আচ্ছা, ফাইন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি তো জানেনই যে এখন তারা উদ্বেগ জানিয়ে সমাবেশ করছে একের পর এক। আপনারা দেখলাম একটি তথ্যও দিয়েছেন প্রায় 5-6 বছরের সম্ভবত, এবং এমন এক সময় দিলেন যখন পাথর মেরে মানুষ হত্যার সেই ঘটনাটি ঘটলো, সোহাগের সেই ঘটনাটি। আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যখন আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে বেটার আছে, সেটা হয়তো পরিসংখ্যানগতভাবে আছে, বাট এমন একটা সময় বলেছেন যখন আসলে আইন শৃঙ্খলা উদ্বেগটা একটু অন্য পর্যায়ে চলে গেছে, কারণ সিগনিফিকেন্ট কিছু ঘটনা সামনে চলে এসেছে? না, এটা টাইমিংটা কি আপনাদের ভুল ছিল বলে মনে করেন? আমরা মনে করি আমরা রাইট টাইমে দিয়েছি। এটার পিছনের কারণ হচ্ছে যে আমাদেরকে
মানে আমরা দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবিলাইজ করছে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা কোথায় কোথায় ক্রাইম কিছু বেড়েছে, কোথায় কোথায় কমেছে, কোথায় কোথায় একদমই একই জায়গায় আছে, আমরা পুরো 5.5 বছরের আমরা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, যাতে কেউ না বলতে পারে যে শুধু গত বছর দিলেন, তার আগের বছর দিলেন না, সেটা যাতে না বলতে পারে। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে অনেকে আমরা দেখছি টক শোতে বা অন্যান্য ইয়েতে বলতে চান যে এই ক্রাইম সিচুয়েশন পুরো বাংলাদেশের অল টাইম খারাপ, এর চেয়ে খারাপ টাইম আসেনি। একটা মানে মিটফোর্ডে যেটা হচ্ছে, এর যে ভয়ঙ্কর মৃত্যু খুবই কমই হয়, ভয়ঙ্কর মার্ডার, এর একটা মানে গা শির, আমি নিজে ওইটা আমি দেখতেই পারি নাই, এমন আমার এইগুলোর ক্ষেত্রে আমার সমস্যা হয়। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি টোটাল ক্রাইম ফিগারগুলো দেখেন, তা আমরা তো দেখছি যে এটি স্ট্যাবিলাইজ করছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে মানে যারা বলছেন তারা বলছেন যে এমন যে গত বছর হয়তো বা প্রতি মাসে 300 বা আমাদের যে মার্ডার হয়, এটা আমরা চাই যে মার্ডারটা অল টাইম কমে আসুক, বাংলাদেশে একটা লোকও না মারা যাক, কোনো কারো দ্বারা যেন মৃত না হোক। কিন্তু তারপরে বাংলাদেশে আমরা দেখছি অন অ্যান এভারেজ 250 থেকে 350 পিপল প্রতি মাসে মার্ডার হয়। এটা একটা, আপনি যদি ওই স্ট্যাটিস্টিক্সগুলো দেখেন, বা আপনি বলতে পারেন অনেকে বলে হচ্ছে 1 লক্ষে 2 জন মার্ডার হয়। তো আমাদের এই ক্রাইমটা তো এক ধরনের স্ট্যাবল একটা ইয়ে দেয়, এমন না যে অনেকে বলছেন যে পোস্ট একটা রেভলিউশনের সময়ে এমন একটা ক্যাওটিক সিচুয়েশনে লাখ লাখ লোক মারা যাবে, হাজার হাজার লোক মারা যাবে। তো আমরা এই জন্য স্ট্যাটিস্টিক্সটা দিলাম যে দেখেন, দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্স, দেখেন আপনি। হ্যাঁ, আমরা বলছি না যে আমরা চেষ্টা করছি না, আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা চাই না বাংলাদেশে একজন লোকও অপমৃত্যুর শিকার হোক, এর চেয়ে মানে কেউ মৃত্যুর শিকার হোক এটা আমরা চাই না, মানে কারো দ্বারা খুন হোক এটা আমরা চাই না। কিন্তু কথা হচ্ছে যে যারা এই স্ট্যাটিস্টিক্স, যারা ক্রাইম নিয়ে কথাবার্তা বলেন, তারা অনেক সময় ডেটার নির্ভর কথা বলেন না। গতকাল একটা ঘটনা ঘটলো, সেইটাকেই তারা ওইটাকে নিয়েই ফুলিয়ে ফাঁপিয়ে বলেন যে দেখেন কি করুণ অবস্থা দেশের, এইভাবে বলতে চান। বিএনপি কি তাইলে ওই কাজই করছে? কারণ প্রতিদিনই তো তারা সমাবেশ করছে বা মিছিল করছে এবং বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তাদের। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাকি এটা আপনাদের চাপে রাখার কৌশল? আইন শৃঙ্খলা পরিস্থিতি এই একটা পোস্ট রেভলিউশনের সময়ে যেরকম থাকার তার চেয়ে অনেক ভালো আছে। পুরো পৃথিবীতে যেখানে একটা আপরাইজিং হয় বা একটা পোস্ট রেভলিউশন হয়, ওইখানে যে ক্যাওটিক সিচুয়েশন হয়, আমরা তো দেখছি যে আমরা একটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছি। আপনার মনে আছে ওবায়দুল কাদের বা তোফায়েলরা কি বলেছিল সেই সময়ের কথার সাথে? আর না, তারা কি বলেছিল যে আওয়ামী লীগ যদি ভায়োলেন্টলি আওয়ামী লীগ রিমুভ হয় পাওয়ার থেকে, আউস্টেড হয়, তাহলে লাখ লাখ লোক মারা পড়বে। তা আমাদের সোসাইটি, এটা যে গভর্নমেন্টের ক্রেডিট তাও কিন্তু না, আমাদের সোসাইটি, আমাদের ল এনফোর্সিং এজেন্সি সবাই মিলে চেষ্টা করার কারণেই তো আমরা এখন একটা এই স্ট্যাবিলাইজেশনে যাচ্ছি। পুলিশের মোরাল তো অনেক ডাউন ছিল, তাকে কিছু আপলিফট হয়েছে? আমার মনে হয় অনেক বেটার। আপনি দেখেন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই তো আমরা খুব দ্রুত অ্যারেস্ট করছি, খুব দ্রুত। আপনি মুরাদনগরের রেপের কেসেই বলেন, বা মাগুরা রেপের কেসেই বলেন, বা মিটফোর্ডের কেসে বলেন, যে কোনো জায়গায় সেন্সেশনাল যে কোনো ইয়ের ক্ষেত্রে আমরা খুব দ্রুত অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আমরা তো তাদেরকে খুব দ্রুত আইনের সম্মুখীন করছি। তাইলে বিএনপির যে এত উদ্বেগ, এটাকে সরকার কিভাবে দেখছে? আমরা জানি না ওনারা কোন পরিপ্রেক্ষিতে কথা বলছেন, বাট আমরা এই জন্যই আমরা সবাইকে আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। আমরা সবাইকে উন্মুক্ত করে দেখাচ্ছি যে এই অবস্থা, ইউ জাজ ইউর সেলফ। আপনি যদি বলেন অবস্থা খারাপ হচ্ছে, ওকে, আপনার দেখে স্ট্যাটিস্টিক্সটা দেখে আপনি ইয়ে করেন। আর কিছু খুনের পরিমাণ, অনেকে একটা বড় পত্রিকা লিখেছে খুন বেড়েছে। খুন বেড়ার মূল কারণটা হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরেরটা, জুলাই অগাস্টের যে খুনগুলো, এটা অনেকে যে পুলিশের কেসগুলো পড়ছে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যে কেসগুলো পড়ছে, যেই খুনটা হয়েছে ধরেন জুলাইয়ে, তারা তো অনেক কেস দিতে পারেনি। আবার অনেক ক্ষেত্রে 12, 13, 14, 15 বছর আগে যে খুনগুলো হয়েছে, অনেক ফ্যামিলিও কেস দিতে পারেনি, তারাও এসে এখন এই মামলাগুলো দিচ্ছেন। এই মামলাগুলো এই সাথে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। শোক ভাই, আমরা আলোচনা একদম শেষে চলে এসেছি।
তো আজকে আমরা অলরেডি 18 জুলাইতে চলে এসেছি এবং এই দিনটা গেল বছরের এই সময়টা একটা দুর্বিষহ সময় ছিল আমাদের জন্য। ইন্টারনেট শাটডাউন হয়ে গিয়েছিল, আমাদের টিভি চ্যানেল 18 জুলাই 37 বা 25 মিনিটের জন্য সম্ভবত বন্ধ ছিল, তখন মুগ্ধ শহীদ হয়ে যায়। তা আমি আপনার কাছে আসলে এক্সপিরিয়েন্সটা জানতে যাচ্ছিলাম ওই সময়ের, এবং শেষের যেই আপনি যখন মানে ব্রেকিংটা দিলেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেটি আপনি কিভাবে জানতে পেরেছিলেন? না, আমার জন্য মানে ইন্টারনেট শাটডাউনের সময়টা আমার জন্য একটা বলবো যে আমার প্রাউডেস্ট মোমেন্ট। কেন? আমার ক্যারিয়ারে এটা প্রাউডেস্ট মোমেন্ট। আমরা অন্য একটা অল্টারনেট চ্যানেল দিয়ে আমরা ইন্টারনেট পেয়ে গিয়েছিলাম। ইন্টারনেট যখন ওরা শাটডাউন করে তখন আমরা যেটা করেছি যে আমরা আমি এএফপির ব্যুরো চিফ ছিলাম। এএফপি হচ্ছে ফ্রান্সের বার্তা সংস্থা, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট বার্তা সংস্থা। আমি ওদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সার্ভিস আছে, আমি ইংলিশ সার্ভিসের ব্যুরো চিফ ছিলাম বাংলাদেশে অনেক বছর ধরে। আমি 20 বছর ওদের ওখানে কাজ করেছি। তো ওইখানে যেটা হয়েছে, ওদের একটা চ্যানেল ছিল যে আমরা এটা সম্ভবত ভিস্যাট বা ইয়েতে আমরা এই লাইনটা পেয়ে গিয়েছিলাম। তো সবার যখন ইন্টারনেট বন্ধ, আমাদের ইন্টারনেট খোলা ছিল, তখন আমার যে ডিলেমা হয়, অনেকে দেখলো যে আমরা রিপোর্ট পাঠাচ্ছি, এটা যখন চাওর হয়ে গেল যে আমরা পাঠাচ্ছি, পুরো ঢাকা শহরে যারা বিদেশে রিপোর্ট পাঠায় তারা সবাই এসে আমার অফিসে আসে। আমরা 5 জনের অফিস, এক সময় দেখা গেলো যে আমরা 50-60 জন এখানে কাজ করছে। যেখানে নিউজ পাঠানোর, এটা রয়টারই বলেন, কিছুটা এপি বলেন বা নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, ফ্রেঞ্চ এজেন্সি ইএফই বলেন, গার্ডিয়ান বলেন, বা যারা বিদেশে লেখালেখি করেন ফ্রিল্যান্সিং তারা বলেন, আর যারা ফটো পাঠান তারা বলেন, বা নেত্র বলেন, সবাই আমাদের এখানে এসে তাদের ছবি পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, নিউজ পাঠাচ্ছে। এবং আমার কাজটা তখন ছিল অনেকটা রেশনিং করা, রেশন শপের ম্যানেজার। আপনাকে 10 মিনিট দিচ্ছি, ওকে 15 মিনিট দিচ্ছি, এই অবস্থা। বাট ইট ওয়াজ মানে আমি বলবো যে আমার ফাইনেস্ট টাইম। আমি এনজয় করছি, আমরা দুপুরে খাচ্ছি একসাথে। সরকার টের পায়নি? সরকার টের পাচ্ছে, যারা এখানে আসছেন তারাই আবার যে সরকারকে বলছেন যে এএফপি তো এই কাজ করছে। হ্যাঁ, 2-1 এটা বলে আমরা এটা আওয়ামী সরকারের যারা, আমি শুনেছি যে আরাফাত, তারপরে হাসান মাহমুদ এটা কারো সাংবাদিককে বলছে যে আমরা এটা দেখব, এই ধরনের কথাবার্তা বলেছেন। হ্যাঁ, তো একজন সাঈদ খান, তাকে বোধহয় অ্যারেস্ট করেছিল, তাকে টর্চারের সময় বলছে যে আমার সাথে তার কি সম্পর্ক। তো এই জিনিসটা, এটা আমার ওই সময়টা আমার জন্য আমি বলবো যে সবাই আসছেন আমার এখান থেকে, মানে আই কুড সার্ভ মাই পিপল। আমার যারা ওই সময় যতগুলো ইন্টারনেট শাটডাউনের সময় যত ফটো আর ভিডিও বাইরে গেছে সব আমাদের এখান থেকে। আর ইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি 12:45 দিকে 40-45 দিকে 5 তারিখে আমি একজনকে ফোন দেই, উনি একজন সেক্রেটারি পজিশনের, উনি আমাকে কনফার্ম করেন যে চলে গেছেন হাসিনা। কিন্তু এক সিঙ্গেল সোর্সে তো অ্যানোনিমাস, তো আপনি জানেন কত ভয়। উনি যদি এটা মিথ্যা হয় যে না শেখ হাসিনা হেলিকপ্টারে যে চিরাং থেকে আবার ফিরে আসলে, তাহলে আমার কি অবস্থা? আপনাকে বিপদে ফেলার জন্য করতে পারে, সোর্স যতই ভালো হোক। উই ডোন্ট নো, মানে ইন্ডিয়া যদি বলে যে না আমি তোমাকে নিব না, তাহলে সে তো শি কুড হ্যাভ রিটার্ন। তো আমি তখন আমার বসদেরকে বললাম যে এইটা আমি শুনেছি, ওরা বললো যে না আমরা সিঙ্গেল সোর্স নিব না, যেহেতু অ্যানোনিমাস, কেননা তাহলে ব্লেমটা আমার উপর আসবে, যদি ভুল হয় আমার 30 বছরের জেল হবে। না, আমি দেশ বিরোধী একটা কাজ করছি, দেশের প্রাইম মিনিস্টারকে আমি উনি পালান নাই, আমি বলছি যে পালিয়ে গেছেন, ঠিক না? তো তখন আমি আরও আরেকটা, ওরা বললো যে আরেকজন সোর্স দেখো। তুমি আরেকটা সোর্সে বললেন, উনি কনফার্ম করলেন যে না এটা সত্য। তারপরে আমি দিছি, দেওয়ার পরেও ধরেন কত 1টার দিকে বা আর একটু আগে দেওয়ার পরে যেটা হয়েছে যে আর কেউ করতেছে না। এবং আমার এএফপির একটা ইয়ে হচ্ছে যে বাংলাদেশের যত নিউজ পেপার আছে, ওয়েবসাইট আছে, সবাই এএফপির ক্লায়েন্ট। তো সবাই এএফপিকে করতে, এএফপি বলছে। আমরা একটু লেটে দিয়েছিলাম শফিক ভাই, আজকে অনুষ্ঠানটা আসলে এখানে শেষ করতে হচ্ছে। তো ফলে যেটা হয়েছে যে আমি মানে দেখা যাচ্ছে সূরা কিরাত পড়া শুরু করছি। তবে শফিক ভাই, আপনার এক্সপেরিয়েন্সগুলো আমি আরেকদিন জানতে চাই, যদি আপনি অনুমতি দেন। আরেকবার আপনাকে নিয়ে আসতে চাই আমাদের এই অনুষ্ঠানেই, তখন আরেকটু আলোচনা করবো। এবং আমি আসলে জানতে আগ্রহী যে ওই সময়টাতে কি কি হয়েছিল, কারণ অনেককে শেল্টার দেওয়ারও ঘটনা এসেছে তখন, সেটা আমরা জানবো। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম।
দর্শক, এর সাথে শেষ করছি জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।